ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা বিভিন্ন ধরনের এক্সাম রিলেটেড যে ধরনের কোশ্চেনগুলো হতে পারে, সেটা এসএসসি সিজিএলও হতে পারে বা স্টেট লেভেলেরও এক্সাম হতে পারে, সেই রিলেটেড 15টা কোশ্চেন ডিসকাস করব। তো একেবারে পয়েন্টে আসি। ফার্স্ট কোশ্চেন এখানে বলছে, ইফ x into y denotes HCF of x and y and x at the rate y denotes LCM of x and y, then the value of 72 into 84 এটা আন্ডার ব্র্যাকেট at the rate 144 is, এই ভ্যালুটা কি হবে? আচ্ছা, আমরা এই মাল্টিপ্লিকেশনটাকে কি দেখাচ্ছি? HCF। তার মানে এই 72 আর 84 এর আমরা একটা HCF করব। আমরা জানি এই 72 আর 84 এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হয় 12, তাহলে এটা 12, তাহলে এই রেজাল্টটা পেলাম 12। এবার 12 at the rate 144, at the rate কি ইন্ডিকেট করছে? at the rate ইন্ডিকেট করছে LCM। তাহলে এবার আমরা 12 আর 144 এটার LCM এর অপারেশনে যাব। এই 12 এবং 144 এর LCM কত হবে? LCM হবে 144, সো আওয়ার আনসার ইজ 144। প্রথমটার মাল্টিপ্লিকেশনটাকে আমরা HCF দিয়ে দুটোর HCF বার করলাম, সেই দুটো HCF এবং 144 এইটার LCM, এই দুটোকে বার করে 144 আমরা নিয়ে এলাম। সো দ্য আনসার ইজ 144। নেক্সট, এখানে একটা ট্রিগোনোমেট্রি আছে, সেখানে বলছে 1 বাই sec x minus tan x minus 1 বাই cos x। আমরা জানি 1 বাই cos x মানে sec x, 1 বাই cos থিটা মানে sec থিটা। তাহলে এই 1 বাই cos x টা হলো sec x, আর এই sec x minus tan x আছে, উপর নিচে আমি sec x plus tan x দিয়ে গুণ করব। তাহলে এইখানে আমার আছে হচ্ছে sec x minus tan x, আমি এটাকে sec x plus tan x দিয়ে গুণ করে দেব। তাহলে উপর নিচে sec x plus tan x দিয়ে গুণ করলাম। এতে কি হলো? ওভারঅল ইমপ্যাক্ট আমার কিছু পরিবর্তন ঘটলো না, কারণ আমি তো উপর নিচে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করেছি। কিন্তু ফর্মুলা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি sec থিটা মাইনাস tan থিটা ইনটু sec থিটা প্লাস tan থিটা। আমরা a প্লাস b ইনটু a মাইনাস b কি ফর্মুলা জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার tan স্কয়ার x। মানে এই আইডেন্টিটি বা অভেদ তো আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সো উই ক্যান ইজিলি সে দ্যাট sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1। তার মানে ডিনোমিনেটর পার্টটা আমার 1 চলে এলো, এই পার্টটাকে আমি 1 দেখতে পাচ্ছি। আর উপরে কি পাচ্ছি? উপরে পাচ্ছি sec x প্লাস tan x, আর এইখানে কি পাচ্ছি? মাইনাস sec x। আমার ডিনোমিনেটর পার্ট থেকে 1 তো আর ডিনোমিনেটরে আমরা লিখি না, তাহলে sec x প্লাস tan x মাইনাস sec x। এইখান থেকে sec x এলিমিনেট হলো, পড়ে রইল tan x। কি করলাম আরেকবার বলছি, এই 1 বাই cos x মানে sec x, এটাকে আলাদা করে রাখছি। 1 বাই sec x মাইনাস tan x, এর উপর নিচে sec x প্লাস tan x দিয়ে আমি গুণ করলাম। উপরে পেয়ে গেলাম sec x প্লাস tan x, নিচে পেয়ে গেলাম sec x মাইনাস tan x ইনটু sec x প্লাস tan x। এই sec x মাইনাস tan x ইনটু sec x প্লাস tan x, এটা a প্লাস b ইনটু a মাইনাস b এর মতো a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। তাহলে কি হয়? sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x। আমরা ওই আইডেন্টিটি বা অভেদটা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1 হবে। তাহলে উপরে পাবো sec x প্লাস tan x, নিচে 1, তার মানে আলটিমেটলি sec x প্লাস tan x। আর বাইরে এটা আলাদা করে মাইনাস sec x আছে, প্লাস sec x মাইনাস sec x এলিমিনেট হবে, পড়ে থাকবে tan x। সো আওয়ার আনসার ইজ অপশন বি, tan x। নেক্সট, এখানেও একটা ট্রিগোনোমেট্রি আছে, এখানে দু তিনটে ট্রিগোনোমেট্রি থাকবে। এটাও একটা ট্রিগোনোমেট্রি, 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 1। তো এটাকে আমরা কেমন ভাবে দেখব যে cot থিটাটাকে না আমরা tan এ কনভার্ট করে নেব। আমরা এই 1 মাইনাস tan থিটাটা লিখব cot থিটার জায়গায় আমরা 1 বাই tan থিটা লিখে দেব, তার স্কয়ার। এবার সিম্পল একটা আমরা ক্যালকুলেশন করব।
আমরা যদি দেখি এখানে একটা ট্যান থিটা এলসিএম হবে, তো নিচের পোর্শনে পড়ে থাকবে কি, এখান থেকে ট্যান থিটা পড়ে থাকবে আর পড়ে থাকবে -1, আর নিচে যে ট্যান থিটাটা ছিল সেটা ভাগের নিয়ম অনুযায়ী উপরে উঠে যাবে, তাহলে উপরে থাকবে ট্যান থিটা ইন্টু 1 মাইনাস ট্যান থিটা, আর এই পুরোটারই হোল স্কোয়ার আছে, আমরা দেখতে পাচ্ছি পুরোটার হোল স্কোয়ার আছে +1। এবার আমরা যদি এইটার থেকে একটা মাইনাস কমন নিতে পারি, যদি মাইনাসটা কমন নিই, এই মাইনাসটা কমন নিলে কি হয়, এই ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা, আর এখান থেকে মাইনাসটা কমন নিলে 1 মাইনাস ট্যান থিটা হয়ে যায়। এই 1 মাইনাস ট্যান থিটা আমরা উপর নিচে এলিমিনেট করলাম, তাহলে এইখানে একটা কিন্তু স্কোয়ার টার্ম রয়েছে, তার মানে আলটিমেটলি এটা মাইনাস ট্যান থিটার হোল স্কোয়ার, মাইনাস ট্যান থিটার হোল স্কোয়ার +1 মাইনাসের হোল স্কোয়ার প্লাস ট্যান থিটার হোল স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, তার মানে আলটিমেটলি এটা হয়ে গেল ট্যান স্কোয়ার থিটা +1। আমরা তো এই আইডেন্টিটিটা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা +1 ইকুয়াল টু, we can say that it's sec স্কোয়ার থিটা, so our answer is option B, sec স্কোয়ার থিটা। নেক্সট একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম আছে, সেই প্রবলেমটা বলছে P and Q are 2 points on the ground on either side of a pole। এই একটা পোল আছে, এই একটা পোল আছে, কালারটা চেঞ্জ করে নি, এই একটা পোল আছে আর এই দুটো পয়েন্ট আছে, মনে করো এটা P, এটা মনে করো Q। এই P থেকে এই পোলের অ্যাঙ্গেল অফ এলিভেশনটা বলছে 60 ডিগ্রি, আর এই Q থেকে এই পোলের অ্যাঙ্গেল অফ এলিভেশন উন্নতি কোণ বলছে 30 ডিগ্রি। এই পোলটা যদি AB হয় এবং P এবং Q এর মধ্যে ডিসটেন্সটা যদি ওরা বলে রেখেছে 84√3 হয়, তাহলে এই পোলটার হাইট বার করতে বলছে। তো আমি এই একটা পার্টকে x ধরি, মানে PBটাকে x ধরলাম, তাহলে রিমেইনিং পার্টটা হয়ে গেল 84√3 - x। আমরা আর একটা ভ্যারিয়েবল হিসাবে AB কে কনসিডার করে নিলাম h। আমরা দুখানা ট্রায়াঙ্গেলকে দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল ABP এন্ড ট্রায়াঙ্গেল ABQ, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনসিডার করব। এখান থেকে আমরা কিছু রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করব। আমরা এই যে ট্রায়াঙ্গেল ABP দেখতে পাচ্ছি, এর tan 60 ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই কি হবে, বেস। পারপেন্ডিকুলারটা কোনটা, এই হাইটটা মানে h, আর বেস কোনটা x। tan 60 আমরা জানি √3, তাহলে √3 ইকুয়াল টু h/x, এখান থেকে এই রিলেশনটা আমরা পেলাম। সেকেন্ড, আমরা যে এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল ABQ, এর tan 30 ইজ ইকুয়াল টু h/84√3 - x। tan 30 এর ভ্যালু আমরা জানি 1/√3, এটা h, এটা 84√3। আমরা একটা কাজ করব, x টাকে h দিয়ে রিপ্রেজেন্ট করে দেব, তাহলে এখান থেকে তো আমরা লিখতেই পারি যে x ইকুয়াল টু h/√3, তো এইখানে x এর জায়গায় ওই h/√3 টাকে আমরা পুট করে দেব। এরপরে ক্যালকুলেশনটা কি হবে, এই জায়গাটায় 1/√3 এর, এরপরে একটা স্টেপ জাম্প করব, নিচে √3 এলসিএম হবে, সেই √3টা আলটিমেটলি উপরে চলে যাবে, তার মানে উপরে চলে যাবে √3 ইনটু h, আর √3 এলসিএম হওয়ার পরে এটা 84√3 ইনটু √3 করলে, গুণ করলে কত হয়, 84 ইনটু 3 কত হয়, 252, তাহলে এখান থেকে 252 আসবে। আর কি আসবে, আর আসবে √3 কে √3 দিয়ে ডিভাইড করলে 1 ইনটু h মানে হচ্ছে h। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করি, √3 3, তাহলে এটা 3h ইকুয়াল টু 252 মাইনাস h, এই h এর দিকে কনভার্ট করলাম 4h ইকুয়াল টু 252, তাহলে এখান থেকে h পেলাম 63। সো দ্য হাইট অফ দ্যাট পোল ইজ 63 মিটার। আর একবার ছোট করে বলছি, এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি h এবং x এর রিলেশন বার করলাম, এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি h এবং
4 রুট 3 মাইনাস এক্স, এই একটা রিলেশন বার করলাম। এবার যেখানে যেখানে এক্স আছে মানে এইটাতে এক্স এর জায়গায় আমি এইচ বাই রুট 3 পুট করে দিলাম, এইচ এর ভ্যালু চলে এলো। ভালো অঙ্ক একটা। নেক্সট বলছে কিছু অ্যারিথমেটিক আছে। The sum of three natural numbers is 280. তিনটে ন্যাচারাল নাম্বারের সামেশন বলছে 280. If the ratio between the first and second number is 2:3 and the ratio between the second number and third number is 4:5, then find the second number. তো আমি এই তিনটে নাম্বারকে একটু দেখি, এই তিনটে নাম্বারের রেশিওর মধ্যে মানে অ্যাকচুয়ালি আমাকে তিনটে নাম্বারের রেশিও একবারে বার করতে হবে। তার নিয়ম তো আমরা জানি। প্রথম দুটো রেশিও কি দিয়েছে 2:3, সেকেন্ড দুটো রেশিও আমাদের কি দিয়েছে 4:5 দিয়েছে। তো এইটা তো আমরা জানি, আমরা তো শিখেওছিলাম যে এখানে সিটাকে আমরা এই 3 কনসিডার করে নেব এইটা, আর এটাকে কনসিডার করে নেব 4। এবার আমরা মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো 8, 12 আর 15। আমরা বলতেই পারি A:B:C 8:12:15। এবার এই তিনটে নাম্বারকে আমি 8, 12, 15ই ধরছি। তাহলে এই তিনটে নাম্বারের সামেশন কত হবে 8, 12, 20, 15, 35। আমার হিসাবে যে সামেশনটা 35 বেরোলো, কোশ্চেনে সেই সামেশনটাই ওরা প্রোভাইড করছে 280। তাহলে 35 যদি 280 হয় 1 কত হবে, ডিভাইড করলে তুমি 8 পাবে। বার করতে বলেছে সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারটা কত, সেকেন্ড নাম্বার তো 12। তাহলে ভ্যালু অফ 12 8 ইনটু 12 8, 12, 96। তার মানে সেকেন্ড নাম্বারটা হচ্ছে 96। শুধু A:B:C বার করেছি, তারপর তাদের সামেশন করেছি, সেটা আইডেন্টিক্যাল করে দিয়েছি 280। ওখান থেকে 1 আইডেন্টিক্যাল বার করেছি, তারপরে আমরা 12 আইডেন্টিক্যাল মানে 12 এর ভ্যালুটাকে আমরা এখানে বার করে দেখলাম যে 96 হয়েছে। সো দ্য ভ্যালু অফ দ্য সেকেন্ড নাম্বার ইজ 96, সি অপশন। নেক্সট, a person has to cover a distance of 160 কিলোমিটার in 15 hours. একটা লোককে 160 কিলোমিটার পথ যেতে হবে 15 ঘন্টায়। এই 160 কিলোমিটার ডিসটেন্স যাবে, তার হাতে 15টা ঘন্টা টাইম আছে। বলছে if he covers 4/5 of the distance, 4/5 তার ডিসটেন্সের 4/5, সেটা কত কিলোমিটার আগে দেখি। এটা ক্যালকুলেশন করলে 32, 32 4 128। অর্থাৎ বলছে সে যদি 128 কিলোমিটার পথটা যায় 2/3 অফ দ্য টাইম, মানে 15 ঘন্টার 2/3 অংশ সময় যদি যায়। আমি এটাও দেখব 15 ঘন্টার 2/3 কত ঘন্টা হয়। 15 ঘন্টার 2/3 হয় 10 ঘন্টা। তার মানে লোকটাকে যেতে হবে 160 কিলোমিটার 15 ঘন্টায়। লোকটা বেরিয়ে গেছে এখান থেকে 128 কিলোমিটার চলে গেছে, 10 ঘন্টা সময়ও বেরিয়ে গেছে। এবার কি বলছে, দেন হোয়াট শুড বি হিজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার টু কভার দ্য রিমেইনিং ডিসটেন্স ইন রিমেইনিং টাইম। বাকি দূরত্বটা বাকি সময়ে যেতে তার কত সময় লাগবে, না কত স্পিড হবে, কারণ সময় তো আমার কাছে আছে। তাহলে বাকি দূরত্বটা বাকি সময়ে যেতে গেলে তার স্পিড কি হওয়া উচিত। তাহলে এবার আমরা বুঝবো যে লোকটার বাকি ডিসটেন্সটা কত। তাহলে রিমেইনিং ডিসটেন্স RD, এটা আমরা বলতে পারি 160 মাইনাস 128, এটা কত হবে 32 কিলোমিটার হবে। বাকি টাইমটা কত, রিমেইনিং টাইম কত সময় বেঁচে আছে, এই দুটো ডিফারেন্সটা, এই দুটো ডিফারেন্স মানে 5 ঘন্টা। অর্থাৎ 32 কিলোমিটার যদি 5 আওয়ার্সে যেতে হয়, তাহলে রিভাইজ স্পিড হতে হবে 32/5 which is 6.4। তাহলে বাকি জার্নিটা টাইম মতো করতে গেলে তার স্পিড হতে হবে 6.4 কিলোমিটার পার আওয়ার, অপশন সি। নেক্সট, এখানে বলছে a boat goes a distance of 4 kilometer in upstream, 4 kilometer upstream in 2 hours। প্রতিকূলে 2 ঘন্টায় 4 কিলোমিটার যাচ্ছে। তাহলে 2 ঘন্টায় যদি 4 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যাবে কত 2 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রতিকূল বা আপস্ট্রিমের স্পিডটা হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 ঘন্টায় 4 কিলোমিটার যাচ্ছে মানে 1 ঘন্টায় 2 কিলোমিটার যাচ্ছে। এবার ডাউনস্ট্রিমে কি বলছে, and their same distance downstream in 20 minutes। তাহলে ডাউনস্ট্রিমে 20 মিনিটে কত পথ যাচ্ছে 4 কিলোমিটার। আচ্ছা 20 মিনিটে যদি 4 কিলোমিটার যায়, 60 মিনিটে কত যাবে, 20 3 গুণ 60,
তাহলে 4-এর 3 গুণ পথ যাবে মানে 12, অর্থাৎ ডাউনস্ট্রিম বা অনুকূলের বেগটা হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আরেকবার বলছি, 20 মিনিটে যাচ্ছে 4 কিলোমিটার, আমাকে তো বার করতে হবে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে। 20-র সাথে 1 ঘন্টা মানে 60 মিনিটের সম্পর্ক কি? 3 গুণ, তাহলে 20-র 3 গুণ 60, ওদিকে 4-এর 3 গুণ 12, তাহলে ডাউনস্ট্রিম স্পিড হবে 12 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা পেয়ে গেলাম। আমাদের বার করতে বলছে হাউ লং উইল ইট টেক টু গো 10.5 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। স্থির জলে 10.5 কিলোমিটার পথ কতক্ষণে যাবে? তাহলে স্থির জলে কে যাবে? নৌকা যাবে, তাহলে নৌকার বেগটা বার করতে হবে। আমরা জানি যদি আমাদের ডাউনস্ট্রিম স্পিড কেউ প্রোভাইড করে, আমাদের যদি কেউ আপস্ট্রিম স্পিড প্রোভাইড করে, ইন দ্যাট কেস স্পিড অফ দ্য বোট ইজ অলওয়েজ ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। নৌকার বেগ হয়ে যায়, বোটের স্পিড হয়ে যায় অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, ডাউন প্লাস আপ বাই 2, which is 12 plus 2 by 2, 7 কিলোমিটার পার আওয়ার। এইবার এই 7 কিলোমিটার পার আওয়ার কার স্পিড? বোটের স্পিড। কোথায়? স্টিল ওয়াটারে, স্থির জলে, মানে যেখানে স্ট্রিমের বা স্রোতের কোনো বেগ নেই। তাহলে এই 7 কিলোমিটার গতিবেগে 10.5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 10/1/2, এটাকে 7 দিয়ে ডিভাইড করে দাও, 1.5 ঘন্টা টাইম পাবে। অর্থাৎ স্থির জলে ওই নৌকাটাকে 10.5 কিলোমিটার পথ যেতে 1.5 ঘন্টাও টাইম লাগবে। অপশন এ। নেক্সট, a student multiplied a number with 3/4 instead of 4/3। 4-এর 3 দিয়ে গুণ করতে বলা হয়েছে, সে 3-এর 4 দিয়ে গুণ করে ফেলেছে। হোয়াট ইজ দ্য এরর পার্সেন্টেজ? এই ভুলের পার্সেন্টেজ, শতকরা মানে কত পার্সেন্ট ভুলটা হলো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবথেকে সহজ উপায় হচ্ছে যে নিউমারেটর ডিনোমিনেটর একই সংখ্যাই থাকবে, শুধু অদল বদল হয়ে যাবে, তার এলসিএম করে দিয়ে তুমি সংখ্যাটাকে বার করে নেবে। তাহলে 4 আর 3 বা 3 আর 4 এলসিএম করলে কত হবে? 12। তাহলে সংখ্যাটা 12। কি করতে বলেছিল? ওর করার কথা ছিল 12কে 4-এর 3 দিয়ে গুণ করার কথা ছিল। তাহলে 12কে 4-এর 3 দিয়ে গুণ করলে পাওয়া উচিত ছিল 16। ও কি করেছে? 3-এর 4 দিয়ে গুণ করেছে। তাহলে 3-এর 4 দিয়ে গুণ করে কি পেয়েছে? 9। তাহলে এই ডিফারেন্সটা কম পেয়েছে। কত কম পেয়েছে? 7 কম পেয়েছে। কার উপর কম পেয়েছে? যেটা পাওয়ার কথা ছিল 16-র উপর। তাহলে 7/16 ইন্টু 100, এত পার্সেন্ট এরর। 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, 25কে 7 দিয়ে গুণ করো, 175/4, এত পার্সেন্ট। এটাকেই ক্যালকুলেট করলে তোমার 43.75% পাবে। অর্থাৎ এরর পার্সেন্টেজ হচ্ছে 43.75। এটাই সব থেকে সহজ। 4 আর 3-এর এলসিএম করলাম 12, তারপরে যা করার কথা ছিল সেটা করলে 16 আসা উচিত ছিল, যা ভুলটা হয়েছে তার ফলে রেজাল্ট হয়েছে 9। তাহলে ডিফারেন্সটা কত হয়েছে? 7। তাহলে এত মানে এররটা এতখানি 7 কার উপর? 16-র উপর। 7/16 ইন্টু 100। নেক্সট, বলছে রেনু সেভস 20% অফ হার ইনকাম। রেনু তার ইনকামের 20% সেভ করছে। তাহলে রেনু ইনকাম যদি আমি ধরি 100টা টাকা, রেনুর সেভিংস হচ্ছে তার মানে 20 টাকা, কারণ 20% ওর সেভিংস বলছে। রেনু সেভস 20% অফ হার ইনকাম। আচ্ছা, 100 টাকা ইনকাম করে 20 টাকা যদি সেভ করে, তাহলে ডেফিনেটলি তার এক্সপেন্ডিচারটা ছিল 80 টাকা। এবার কি বলছে? ইফ হার এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 20%। তাহলে এই এক্সপেন্ডিচার 20% ইনক্রিজ করছে মানে কত করছে? 80 20% মানে কত? 80 20% মানে 16। তাহলে 16 টাকা খরচ বাড়লো, ছিল 80 টাকা, খরচ হলো কত? 96 টাকা। এবার কি বলছে? অ্যান্ড ইনকাম ইনক্রিজেস বাই 29%, আয় 29% বাড়লো। এখানে এক্সপেন্ডিচার 20% বাড়লো আর ইনকাম বাড়লো 29%। ছিল 100 টাকা, 29% বেড়ে কত হবে? 129 টাকা। তাহলে এখন ওর সেভিংসটা কত হলো? 129 আর 96 এর ডিফারেন্স কত হচ্ছে? 33 টাকা। এই পেলাম আমি। কোশ্চেন কি বলছে? দেন হার সেভিংস ইনক্রিজ বাই, সেভিং কত পার্সেন্ট ইনক্রিজ করলো? সেভিং ছিল কত? সেভিংস ছিল 20 টাকা, বাড়লো কত? হলো কত? 33। বাড়লো কত? 13 টাকা। কার উপর বাড়লো? 20 টাকার উপর। ছিল 20 টাকা, সেভিংস হলো 33 টাকা, তাহলে সেভিংস বাড়লো হচ্ছে 13 টাকা। কার উপর বাড়লো? আগে যা সেভিংস ছিল, মানে 20 টাকার উপর। 13/20 ইন্টু 100, এই ক্যালকুলেশন করলে তুমি পাবে 5 ইন্টু 13, which is 65%। অর্থাৎ
রেনুর সেভিংস 65% এতখানি ইনক্রিজ করলো, অপশন বি। নেক্সট, a person sells an article at 16% below his cost price. এক ব্যক্তি কস্ট প্রাইসের 16% নিচে একটা জিনিস বিক্রি করলো, মানে 16% লসে জিনিসটা বিক্রি করলো, সোজা কথা। হ্যাড হি সোল্ড ইট ফর ₹33 মোর, সে যদি 33 টাকা বেশি দামে বিক্রি করতে পারতো, হি উড হ্যাভ গেইনড 14%, তাহলে তার 14% লাভ হতো। 33 টাকা বেশি দামে বিক্রি করতে পারলে তার 14% লাভ হতো। টু গেইন 25% হি শুড সেল দ্য আর্টিকেল ফর, সে যদি 25% লাভ করতে চায় কত টাকায় জিনিসটা বিক্রি করবে। আগে বুঝি এই যে 16% লস আর এই 14% প্রফিট, এই ডিফারেন্সটা কত হয়? একটা লস এবং একটা প্রফিট পার্সেন্টেজের ডিফারেন্স অলওয়েজ প্লাস হয়। তাহলে 16 আর 14 এই 30%-এর ডিফারেন্স, এই 30%-এর ডিফারেন্সটা কেন হয়েছে? কারণ 33 টাকা বেশি দামে জিনিসটা বিক্রি করা হচ্ছে। যদি করা হতো তাহলে 30% মানে 33, 1% মানে কত? 33/30 এত টাকা। আর 100% মানে কত? এই 100% সবসময় সিপি, এটাই কিন্তু অ্যাকচুয়ালি সিপি। এই 100% মানে 33 × 100/30। এখান থেকে একটা জিরো তুমি কেটে দাও, এই জিরো 3 দিয়ে কাটো 11, 11 10 110 এত টাকা। তার মানে এটাই হচ্ছে সিপি, কস্ট প্রাইস। এবার বলছে টু গেইন 25%, 25% যদি লাভ করতে হয়, লাভ কার উপর হবে? সিপির উপর হবে। সিপি কত? 110 টাকা। তাহলে রিভাইজ সেলিং প্রাইস বা নতুন বিক্রয় মূল্য হবে এই 110 টাকার 125/100, এই টাকাটা হবে। তো এখান থেকে আমি কি করব? এই একটা জিরো কাটবো, আর বেশি কাটাকুটি করব না। একটা জিরোটা কাটবো। 1200 125কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 1375 টাকা হয়। 11 দিয়ে 125কে গুণ করলে 1375 হয়। এই 1375 আর নিচে আছে 10, দশমিকের মুভমেন্ট খুব সহজেই হয়ে যায়। তাহলে 137.5 এটাই হয়ে যাবে নতুন সেলিং প্রাইস যদি 25% লাভে বিক্রি করতে হয়। দেখো আমি কিন্তু এখানে আরো কাটতে পারতাম, 5 দিয়ে কাটলে এটা 25 হতো, 5 দিয়ে কাটলে 2 হতো, তারপরে ভাগের প্রশ্ন আছে। কিন্তু যদি আমি ডিনোমিনেটরে 10 বা 100 এই ধরনের সংখ্যাকে পাই, তাহলে জাস্ট দশমিকের মুভমেন্ট করিয়ে কিন্তু আমি আনসার অনেক সহজে বার করতে পারি। তাহলে আমার ক্যালকুলেশন হ্যাজার্ড থেকে আমি বেঁচে যাব, ক্যালকুলেশন জন্য যে সময়টা যাবে সেটা আমার লাগবে না। তো এখান থেকে আমি সিপি বার করলাম, 16 আর 14% এর ডিফারেন্স হচ্ছে 30%, 30% মানে 33, 100% মানে বার করলাম 110। সেখান থেকে এই 100% মানে কস্ট প্রাইস 110, তার উপর 25% প্রফিট, তাহলে কস্ট প্রাইসের 125% আমি বার করলাম 137 টাকা 50, which is option B. নেক্সট, বলছে what price should Neeraj mark on a shirt that cost ₹840 so as to earn a profit 18% after allowing a discount of 16% of the mark price? নীরজ একটা শার্ট 840 টাকায় কিনেছে, 18% প্রফিট করবে, একটা দাম বাড়িয়ে রাখবে, 840 টাকায় কিনে এমন একটা দাম করে রাখবে, মানে মার্ক প্রাইস ফিক্স করবে, তার উপর আবার 16% ডিসকাউন্টও দেবে, 16% ডিসকাউন্টও দেবে, 18% প্রফিটও করবে। প্রশ্ন হচ্ছে ওই শার্টটার মার্ক প্রাইস বা ধার্য মূল্য বা লিস্টেড প্রাইস কি হবে সেটা বার করতে হবে। দেখো প্রথমে এটা বোঝো, 840 টাকায় নীরজ ওটা পারচেস করেছে, তার উপর ও আলটিমেটলি 18% গেইন করবে। তাহলে এইটার 118% এ নীরজ এই শার্টটা বিক্রি করবে। এটা হবে ওই শার্টটার সেলিং প্রাইস, যেটা নীরজ এই দামে সেল করবে। আবার মার্ক প্রাইসের উপর ডিসকাউন্টটা বাদ দেওয়ার পরে যে দামটা নীরজ নেবে, দ্যাট ইজ অলসো দ্য সেলিং প্রাইস, বোথ আর ইকুয়াল। তাহলে মার্ক প্রাইস যদি আমি এমপি হিসাবেই রাখি, মার্ক প্রাইস, তার উপর ডিসকাউন্ট দিয়ে দেবে কত? 16%। তাহলে মার্ক প্রাইসের উপর 16% ছেড়ে দেবে, তাহলে নেবে কত পার্সেন্ট? নেবে 84%। তাহলে এই মার্ক প্রাইসের 84%, সেটাও মানে
সেলিং প্রাইস, কারণ মার্ক প্রাইসের উপর ওভারঅল যত পার্সেন্ট নেওয়া হয় তাকে সেলিং প্রাইস বলে, এটা আমরা জানি। তাহলে এটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস, বোথ আর ইকুয়াল। এবার এই দুটোকে আমি একটু সলভ করব। সলভ করার সময় 100 এখান থেকে উড়িয়ে দেবো, 84 দিয়ে কাটবো, এটা 10 হবে, 10 ইন্টু 118, 1180 টাকা। তার মানে নীরজ ওই শার্টটার মার্ক প্রাইস ফিক্স করবে 1180। আনসার ইজ অপশন সি। নেক্সট, খুব ভালো একটা অঙ্ক এটা। A loan is to be returned into equal installments if the rate of interest is 10% per annum compounded annually and each installment is rupees 5808, the total interest charged in this scheme. লোকটা 5800 টাকা ধার নিয়েছে, দুটো ইনস্টলমেন্টে শোধ করবে। ইনস্টলমেন্ট রেট হচ্ছে তোমার 10% পার অ্যানাম। এই ইনস্টলমেন্ট শোধের ফলে তাকে কত টাকা এক্সট্রা ইন্টারেস্ট হিসাবে দিতে হলো। তো আমরা এটাকে এইভাবে ভাববো, দুটো ইনস্টলমেন্টই তো 5808 টাকা, এটাও 5808 টাকা। প্রথমে যে ইনস্টলমেন্টটা শোধ করলো আমি ধরলাম তার মধ্যে প্রিন্সিপাল বা আসল ছিল x টাকা, আর ওই ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট মানে 10%, তাহলে x এর 110%, এটাই সমান সমান এই 5808। এখান থেকে x আমি বার করব, একটা 0 এখানে কাটবো, 11 দিয়ে কাটবো 5, এটা 288, তার মানে 5280। এটা কি বেরোলো 5280? এটা বেরোলো প্রথমবারে আমি যে ইনস্টলমেন্ট শোধ করলাম 5808 টাকা, তার মধ্যে আমার আসল শোধ হলো 5280 টাকা, আর বাকিটা ইন্টারেস্ট। এবার সেকেন্ড ইয়ারে মানে সেকেন্ড যে ইনস্টলমেন্ট, সেখানে আমি ধরলাম সেখানে যতখানি টাকা ফেরত দেওয়া হচ্ছে তার মধ্যে প্রিন্সিপাল দেওয়া হচ্ছে y টাকা। ফার্স্ট ইয়ারের জন্য 110/100, সেকেন্ডের জন্য এগেইন 110/100। এই দুটো মিলিয়ে মানে এটা মিলিয়ে 5808, কারণ ইনস্টলমেন্ট তো আনইকুয়াল নয়। এবার এখান থেকে আমি দুটো জিরোকে ক্যান্সেল করলাম এইভাবে, এই 11 দিয়ে কাটলে আমরা 528 পেয়েছিলাম, আবার এই 11 দিয়ে কাটবো, এখান থেকে আমরা পাবো কত 48। তাহলে y ইকুয়াল টু পাবো 48 ইনটু 100, 4800। এবার ভালো করে বোঝো, পরের ইনস্টলমেন্টটা যেটা শোধ করেছে সেখানে তার আসল ছিল 4800 টাকা, প্রথমটায় আসল ছিল 5280 টাকা। তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি লোকটা অ্যাকচুয়ালি ধার করেছিল এই টাকাটা, কারণ ক্যাপিটাল তো হিসাবে তো এই টাকাটাই শোধ করেছে, দিয়েছে আরো এক্সট্রা, কিন্তু ক্যাপিটাল হিসেবে তো এগুলো শোধ করেছে। তাহলে 5000 আর 4000, 9000, 9000 আর 1 আর 800 আর 200, 10000, 10080 টাকা। এইটা লোকটা ধার নিয়েছিল, লোন নিয়েছিল 10080 টাকা, তার পরিবর্তে ফেরত দিতে হয়েছে কত 5808 টাকা করে দুটো ইনস্টলমেন্ট, মানে 16 আর 2 গুণে 16, 11616 টাকা ফেরত দিতে হয়েছে। নিয়েছিল কত 10080 টাকা। তাহলে এই যে ডিফারেন্স অ্যামাউন্টটা, এটাই নিশ্চয়ই ও ইন্টারেস্ট পে করেছে। এই ডিফারেন্স অ্যামাউন্টটা তুমি যদি ক্যালকুলেশন করো 1563 টাকা পেয়ে যাবে। আনসার ইজ 1563। সেটা কি আসবে নাকি একটু অন্য কিছু আসবে? না 1536 আসবে, 63 না, এটা তো 6 আসবে, রেজাল্ট আসবে 1536 টাকা। কি করলাম আরেকবার একটু বলি, এই যে ইনস্টলমেন্টটা শোধ করেছিল এখান থেকে আমি প্রিন্সিপালকে বার করেছি 5280, এখানে যে ইন্টারেস্ট পে ইনস্টলমেন্ট পে করেছিল সেখান থেকে প্রিন্সিপাল বার করেছি 4800। এবার তার মানে আমি ধারটা নিয়েছিলাম কত, এই 5280 আর 4800 যোগ করলে কত হয় 10080। এটা আমি ধার নিয়েছিলাম, আমি শোধ করেছিলাম 5800 করে, 5808 টাকা করে দুটো ইনস্টলমেন্ট, মানে 11616 টাকা। আমি এটা শোধ করেছি, আমি ধার নিয়েছিলাম 10080, তার ডিফারেন্সটাই নিশ্চয়ই আমাকে এক্সট্রা পে করতে হয়েছে, সেটাই 1536 টাকা। তাহলে ইন্টারেস্ট পে করেছি 1536, which is option A. So answer is option A, 1536. A right prism has height 18 cm and its base is a
triangle with sides 5 cm, 8 cm and 12 cm. What is the lateral surface area? এই একটা আমি প্রিজম ড্র করছি। এই সিম্পলিফাইড একটা ফর্ম প্রিজম। এইটা হচ্ছে হাইট যেটা প্রোভাইড করেছে ওরা কত 18 সেন্টিমিটার। আর এই ট্রায়াঙ্গেলের বেসগুলো একটা বলছে 5, একটা 8 আর একটা বলছে 12। বার করতে বলছে ল্যাটারাল সারফেস এরিয়া। এই ল্যাটারাল সারফেস এরিয়া এলএসএ এইটার ফর্মুলা হচ্ছে বেস পেরিমিটার ইনটু হাইট। বেস পেরিমিটার ইনটু হাইট। তাহলে বেস পেরিমিটারটা কি? যেহেতু ট্রায়াঙ্গেল তিনটে সাইডের সামেশন, তিনটে সাইডের সামেশন মানে কত 8 প্লাস 12 প্লাস 5 ইনটু হাইট। হাইট কত 18। তাহলে 20 আর 5 25, 25 ইনটু 18। আচ্ছা ইউনিটটা কি? এরিয়া তো সেন্টিমিটার স্কয়ার। তাহলে এত সেন্টিমিটার স্কয়ার, এটা মাল্টিপ্লাই করলে 450 সেন্টিমিটার স্কয়ার। তার মানে ল্যাটারাল সারফেস এরিয়া অফ দ্যাট প্রিজম ইজ 450 সেন্টিমিটার স্কয়ার। এই অবধি আজকে বললাম। নেক্সট ভিডিওতে আবার আমি কয়েকটা অঙ্ক, স্পেসিফিক কিছু অঙ্ক নিয়ে আসব। তো আশা করা যায় আজকে বুঝতে পারলে নেক্সট ডে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত টাটা।